নমস্কার। এখন যে মহামারী চলছে, যে প্যান্ডেমিক পিরিয়ড চলছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে লকডাউন বিধি, সেই লকডাউন বিধির মধ্যে থেকে এখন তো স্কুল কলেজ প্রায় সব বন্ধই। তো এক্ষেত্রে পর্ষদের যে নির্দেশ রয়েছে, যেহেতু আমরা এখন স্কুলে যেতে পারছি না, ক্লাস নিতে পারছি না, ছেলেমেয়েরাও পিছিয়ে যাচ্ছে পড়াশোনায়, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হয়নি, সকলকে পাস করিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। সেক্ষেত্রে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এখন সামনে আছে, সেদিকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী আমরা কিছুটা ছাত্রছাত্রীদের সঙ্গে ইন্টারাকশান করব, পড়াবো। তোমরা শোনো, মন দিয়ে শোনো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা গ্রুপ রয়েছে, সেখানে জানাবে। এখন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের দিকে লক্ষ্য রেখে আজ আমি জীবন বিজ্ঞানের একটি অংশ, বৃদ্ধি এবং বিকাশ, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। যেহেতু এটা একটা ভিডিও রেকর্ডিং করছি, সেহেতু এখানে সরাসরি তোমরা প্রশ্ন করতে পারছো না, সরাসরি হয়তো তোমাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারছি না, সেই সুযোগ নেই। তাই এটাকে আমাকে একটু লেকচার মেথডেই হয়তো পড়াতে হবে। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমার ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। এখন এই জীবন বিজ্ঞান বিষয়ে এরকম লেকচার মেথডে পড়ানো একটু ক্রিটিক্যাল, কারণ এক্ষেত্রে বোর্ড ওয়ার্কের খুব প্রয়োজন হয় বোর্ড ওয়ার্কের। কিন্তু এখানে আমার বাড়িতেই আমি রেকর্ডিংটা করছি, আমার বোর্ডের কোনো সুবন্দোবস্ত নেই। তো সেক্ষেত্রে চেষ্টা করব আমি খাতায় কিছু চক আউট করে দেওয়ার, এবং সেটা আমি তুলে ধরবো তোমাদের কাছে, তোমরা সেটা দেখবে, যদি কাজে লাগে ভালো হবে। তো আজকের এই বিষয় বৃদ্ধি এবং বিকাশ। এখন বৃদ্ধি এবং বিকাশ এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণী, টোটাল যে জীব জগৎ রয়েছে, সেই জীব জগতের, অর্থাৎ যাদের প্রাণ আছে, তাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। প্রাণ যার থাকবে তার বৃদ্ধি হবে, তার বিকাশ হবে, এবং এই বিকাশের শেষ যে লগ্ন সেটা হচ্ছে বার্ধক্য, জরা আসবে। তোমরা লক্ষ্য করেছ প্রত্যেক প্রাণী এবং প্রতিটি উদ্ভিদের বৃদ্ধি হয়। আজকে দেখলে তোমরা একটি ছোট চারা গাছ, কিছুদিন পরে দেখবে সেটা খুব বড় হয়ে গেছে। যদি কাষ্ঠ হয় তাহলে দীর্ঘদিন পরে দেখবে সেটা অনেক বড় হয়ে একটা বৃক্ষ আকার ধারণ করেছে। সমস্ত গাছের ক্ষেত্রে যেমন হয়, প্রাণীদের ক্ষেত্রেও হয়। একটি সদ্যজাত শিশু, তাকেও লক্ষ্য করবে কিছুদিন পরে ধীরে ধীরে সে বড় হয়, যৌবন প্রাপ্ত হয়, তারপরে সে বার্ধক্য দশায় পরিণত হয়। অর্থাৎ বেঁচে থাকতে গেলে, অর্থাৎ যাদের প্রাণ আছে, যাদের জীবন আছে, তাদের বৃদ্ধি আছে এবং বিকাশও আছে। এখন এই দুটো জিনিসের মধ্যে তোমাদের একটু পার্থক্যটা বুঝে নিতে হবে। প্রথমে যদি বলি খুব সংক্ষেপে বৃদ্ধি, তো এখন বৃদ্ধি হচ্ছে একটা পরিমাপক অংশ, পরিমাপক ব্যাপার। যেমন একটি গাছ বা একটি প্রাণীর
যতক্ষণ জীবন থাকছে তার জন্মাবার আগে থেকেই, প্রাণীর ক্ষেত্রে বিশেষ করে আমি বলতে পারি যখন ভ্রূণ অবস্থায়ও থাকে, মাতৃজঠরে থাকা অবস্থাতেই কিন্তু তার বৃদ্ধি এবং বিকাশ উভয়ই পরিলক্ষিত হয়। সেটা গর্ভকালীন অবস্থায় হয়। অর্থাৎ যখন গর্ভাবস্থায় একটি জাইগোট তৈরি হয়, এককোষী জাইগোট, 2n ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, সেই জাইগোট থেকেই কিন্তু ধীরে ধীরে ভ্রূণ তৈরি হয় এবং সেই ভ্রূণ পরিণত হলে তারপরে ভূমিষ্ঠ হয়, সন্তান জন্মগ্রহণ করে এবং তারপরে সে ধীরে ধীরে তার বৃদ্ধি হয় এবং বিকাশও হয়। এবং বৃদ্ধিটা শুধুমাত্র কিন্তু পরিমাপক, সূচক। অর্থাৎ এই মাতৃজঠরে থাকা অবস্থায় তার সেই ভ্রূণের দেহে কোষ বিভাজন হয়। খুব গুরুত্বপূর্ণ অংশ বললাম, কোষ বিভাজন। অর্থাৎ একটি কোষ থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এইভাবে একটা নিয়মিত নির্দিষ্ট হারে মাইটোসিস প্রক্রিয়া চলে। এইভাবে একটি জাইগোট থেকে কোষ বিভাজন হয়। কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং শুধু সংখ্যা বৃদ্ধি ঘটলে তো হবে না, সঙ্গে সঙ্গে তার কোষের আকার, আয়তন এগুলোকেও বাড়তে হবে, আকার আয়তনে বাড়তে হবে। সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকার আয়তনও বৃদ্ধি হয়। অর্থাৎ এটা একটা স্থায়ী, অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া হচ্ছে বৃদ্ধি বা গ্রোথ। স্থায়ী, অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া, শুষ্ক ওজনের। তো এই যদি হয় বৃদ্ধি, তাহলে বিকাশ কি? না, বিকাশ হচ্ছে গুণগত সূচক। অর্থাৎ বৃদ্ধির সঙ্গে যেন আরও কিছু আছে, আরও কিছু বৃদ্ধির সঙ্গে জুড়ে যখন একটা সার্বিক ব্যাপার গড়ে ওঠে, তখনই বলবো যে বিকাশ বা ডেভেলপমেন্ট হচ্ছে ওই জীবটির। সেটা কেমন? না, সেটা হচ্ছে একটি গাছ বা একটি প্রাণী একটা নির্দিষ্ট বৃদ্ধি যখন হয়, তখন সেই বৃদ্ধির পাশাপাশি বিভেদন, এই কথাটা, এই টার্মটা ইউজ করলাম, বিভেদন, ডিফারেন্সিয়েশন ঘটে। কেমন ঘটে? না, বৃদ্ধি তো শুধুমাত্র কোষ বিভাজনের ফলে সৃষ্ট কোষের সংখ্যা বৃদ্ধি। এবারে যে কোষগুলো বাড়লো, সংখ্যা বাড়লো, সেই কোষগুলোকে পরিণমন ঘটতে হবে, সেই কোষগুলো আকার আয়তনে বাড়বে। এবারে আকার আয়তনে বাড়তে বাড়তে কি হয়? একটি ভ্রূণ কোষ থেকে, একটি ভ্রূণের যে কোষ, সেই ভ্রূণ কোষ থেকেই কিন্তু বিভিন্নভাবে কলা সৃষ্টি হয়। ধীরে ধীরে নতুন নতুন অঙ্গও সৃষ্টি হয়। যেমন উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, ভাজক কলা থেকে প্যারেনকাইমা, কোলেনকাইমা কলা সৃষ্টি হচ্ছে, সেখান থেকে ভিন্ন ভিন্ন অঙ্গ সৃষ্টি হচ্ছে। প্রাণীর ক্ষেত্রেও তাই। প্রাণীর ক্ষেত্রে একটি কোষ থেকে যখন বিভিন্ন কলা সৃষ্টি হয়, তাদের কাজের নিরিখে, বিভিন্ন রকম কাজ করে, সেরকম যে কোষ সমষ্টি বা কলা, সেই কলাগুলো কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গের সৃষ্টি করে। বিভিন্ন ধরনের অঙ্গ, তাদের বিভিন্ন কাজ রয়েছে, পেশিকলা, স্নায়ুকলা, যোগ কলা। কেউ রক্তকণিকা সৃষ্টি করছে, কেউ স্নায়ুকোষ সৃষ্টি করছে, প্রত্যেকের কাজ কিন্তু আলাদা। অর্থাৎ এইরকম কিন্তু একটি কোষ থেকে কোষের কোষ বিভাজন এবং কোষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলো ডিফারেন্সিয়েট হয়ে যায়। অর্থাৎ আলাদা আলাদা এরকম কিছু কোষ সমূহ, অর্থাৎ কলা অথবা অঙ্গ, আলাদা আলাদা অঙ্গ সৃষ্টি হয়। এইরকম আলাদা আলাদা অঙ্গ সৃষ্টি হওয়াটাকেই বলা হচ্ছে বিভেদন বা ডিফারেন্সিয়েশন।
অর্থাৎ বৃদ্ধি হবে একটা নির্দিষ্ট সময় থাকতে পারে, নির্দিষ্ট সময়, সারা জীবনব্যাপী যে মানুষের বৃদ্ধি হচ্ছে তা নয়, কিন্তু বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকাশটা হচ্ছে, ডেভেলপমেন্ট, অর্থাৎ এই বিভেদনটা চলে, বৃদ্ধিযুক্ত বিভেদন, এটাকে বলা হয় আমার ওই বিকাশ বা ডেভেলপমেন্ট। তো এইভাবে তোমরা পার্থক্যটাকে এইভাবে করবে, বৃদ্ধি হচ্ছে একটা কোষ বিভাজন, কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে এই কোষের এই বৃদ্ধি এবং তার সঙ্গে ডিফারেন্সিয়েশন বা বিভেদন যুক্ত হয়। এই দুটোকেই নিয়ে একসঙ্গে আমরা বলবো যে বিকাশ বা ডেভেলপমেন্ট। বৃদ্ধির ফলেই কিন্তু বিকাশ হয়, বৃদ্ধির ফলেই বিকাশ হয়, কিন্তু বিকাশ আবার বৃদ্ধি তার সঙ্গে বিভেদন যুক্ত হলে তবেই বলবো যে তার বিকাশ ঘটেছে। এইভাবে তোমরা একটা পার্থক্য করতে পারো। আর বৃদ্ধির যে কতগুলো পর্যায় আছে, আর বৃদ্ধির সঙ্গে বিকাশের তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক, তোমরা বুঝতেই পারলে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধির ফলে কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কোষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও কিছু ঘটনা ঘটছে, যেটা হচ্ছে বিভেদন বা পরিণমন। এগুলো শেষ বয়স, অন্তিম কাল পর্যন্ত কিন্তু বিকাশ ঘটে, বৃদ্ধি অন্তিম কাল পর্যন্ত ঘটে না। একটা প্রশ্ন এর মধ্যে আসতে পারে যে সারা জীবন ধরে কি আমাদের বৃদ্ধি ঘটে? তো এই প্রশ্নের উত্তরে বলবো, আবার বলবে তোমরা যে কোষ বিভাজন তো ঘটছে, কোষের সংখ্যা বৃদ্ধি যদি হয় সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে না কেন? তার উত্তরে হবে একটা নির্দিষ্ট এজ বা বয়স পর্যন্ত কোষের বৃদ্ধি হয়, সেটা আমরা ধরে নিই, কিন্তু একটা নির্দিষ্ট এজ 20, 25, এইরকম 22, এইরকম একটা এজের পর থেকে কিন্তু আমরা আর দেখি না কাউকে লম্বায় বাড়তে। অথচ কোষ বিভাজন হচ্ছে, কোষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কিন্তু কোষের মৃত্যুও ঘটছে। জন্ম, কোষের সংখ্যা বৃদ্ধি এবং কোষের সংখ্যা মৃত্যু, নষ্ট হচ্ছে। এইরকম একটা দুটো ভাইস ভার্সা যদি একই সঙ্গে চলতে থাকে, তাহলে আমরা সার্বিকভাবে লম্বায় বাড়তে দেখি না। তো যাই হোক, এই প্রসঙ্গে বলি যে কোষের যে আমাদের যে বৃদ্ধি হয়, জীবদেহের যে বৃদ্ধি হয়, সেই জীবদেহের বৃদ্ধি কতগুলো পর্যায়ে রয়েছে। যেমন কোষের সংখ্যা বৃদ্ধি হয়, কোষের আকার আয়তন বৃদ্ধি হয় এবং বিভেদন, এই তিনটি নিয়েই কিন্তু আমাদের বৃদ্ধি। প্রথম যে কোষ বিভাজন, মাইটোসিস, কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা বাড়ছে, কোষের সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে একটা বৃদ্ধি তো পরিলক্ষিত হবেই। কোষের আকার আয়তন বাড়ছে, প্রত্যেকটা কোষের আকার আয়তন বাড়বে, আকার আয়তন বাড়লে আমরা বাইর থেকে বুঝতে পারবো সে দৈর্ঘ্য প্রস্থে বাড়ছে, পরিণত হচ্ছে। তারপরে বিভেদন তো বললাম, ডিফারেন্সিয়েশন, বিভিন্ন নতুন নতুন অঙ্গ কাজের নিরিখে, ভিন্ন কাজের নিরিখে একটা সেপারেট মানে আলাদা আলাদা অঙ্গের সৃষ্টি হচ্ছে। এইভাবে মোটামুটি পর্যায়গুলো সম্পন্ন হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বলি, যে অংশ থেকে প্রায় তোমরা দেখবে বিগত বছরগুলোতেও মাধ্যমিকে প্রশ্ন এসছে, যে বিকাশের পর্যায়, বিভিন্ন পর্যায় আছে, সেই পর্যায়গুলো থেকেই প্রশ্ন আসে। যেমন পরপর যদি বলি, আমি প্রথমে বলবো সদ্যজাত, অর্থাৎ সদ্য জন্মেছে যারা, যে বাচ্চারা সদ্য জন্মায় তাদের সদ্যজাত বলে। 0 থেকে 1 বছর বয়স পর্যন্ত মোটামুটি এই পিরিয়ডটাকে বলা হয় সদ্যজাত। তারপরে যে পর্যায় দশা, মানে আমি যেটা আলোচনা করছি বিকাশের বিভিন্ন পর্যায়, অবশ্যই সেটা জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মের আগেও কিন্তু তার বৃদ্ধি এবং বিকাশ থাকে। কিন্তু আমরা আলোচনা করছি শিশু জন্মাবার পরে তার যে বিভিন্ন বিকাশের পর্যায়গুলো থাকে, তার মধ্যে প্রথম পর্যায় বা প্রথম দশা হচ্ছে সদ্যজাত, যার বয়স ধরা হয় মোটামুটি 0 থেকে 1 বছর। এই বয়সের মধ্যে সদ্যজাত বলা হয়। এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, পরে আসছি। দ্বিতীয় দশা 2 বছর থেকে 12 বছর, এটাকে বলা হয় শৈশব দশা, ইনফ্যান্ট, শৈশব দশা। তার পরবর্তী দশা হচ্ছে 13 বছর থেকে প্রায় 21,
এটাকে বলা হয় বয়স সন্ধি দশা বা অ্যাডোলেসেন্স পিরিয়ড। খুব ইম্পর্টেন্ট, আসছি পরে। তারপরের দশা 23 বছর থেকে 21 বছর বলছি না, 22 থেকে, মানে শৈশব দশাটা বললাম 13 থেকে 21, 22 থেকে 55 বছর বয়স পর্যন্তকে বলা হয় পরিণত দশা, ম্যাচিওর ফেজ, পরিণত দশা। তারপরে যে অন্তিম দশা, যেটা শেষ দশা, শেষ পর্যায়ে বিকাশের, তাকে বলা হয় বার্ধক্য। 55 থেকে আমৃত্যু, মৃত্যু পর্যন্ত যে দশা বা পর্যায়, তাকে বলা হয় অন্তিম দশা বা বার্ধক্য দশা। তাহলে আমরা 5টা দশা পেলাম। 1 সদ্যজাত, 2 শৈশব, 3 অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল, 4 নম্বর দশা পেলাম পরিণমন দশা, ম্যাচিওর ফেজ, শেষ দশাটা কি বলা হচ্ছে বার্ধক্য দশা। এই 4টি দশা বয়স যে বললাম কত থেকে কত, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই পিরিয়ড থেকেই কিন্তু প্রশ্ন আসে মাধ্যমিকে। মাধ্যমিকে উল্লেখ করে দেয় যে বয়ঃসন্ধিকাল বলতে এত থেকে এত, এরকম 4টে অপশান থাকবে, অপশান থাকে 4টি, সেইখান থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হয়। এবারে বয়সের মাপকাঠিটা যদি তোমরা জানো তাহলে উত্তর দিতে পারবে। তো এবং এই দশাগুলোর কী হয়, এই দশাগুলোর যে বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতেই হবে, কারণ সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ছোটো ছোটো প্রশ্ন অনেক ইম্পর্ট্যান্ট আসতে পারে। তো সেটা ক্ষেত্রেও তোমাদের মনে রাখতে হবে। যেমন প্রথমে বলি সদ্যজাত। সদ্যজাত মানে বুঝতেই পারছো, একদম সদ্য জন্মগ্রহণ করেছে মানুষ, যে শিশু, তাকে বলা হচ্ছে সদ্যজাত। 0 থেকে 1 বছর বয়স পর্যন্ত এদের বয়স হওয়া উচিত। তো এক্ষেত্রে এরা কথা বলতে পারে না, এরা একটা মনের ভাব কোনো একটা শব্দের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে। তো এক্ষেত্রে এরা মস্তিষ্ককে অনুকরণ করে, বাড়ির কারোর মাথা যেদিকে আছে সেই মস্তিষ্ককে অনুকরণ করে, ইমিটেশন, মস্তিষ্ককে অনুকরণ করে। বৃদ্ধি কিন্তু এদের এই সময় বৃদ্ধির হার খুব তীব্র, খুব দ্রুত বৃদ্ধি ঘটে এদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, দ্রুত বৃদ্ধি ঘটে। তো এগুলো হয়তো আমার বোর্ডে হলে একটু সুবিধে হতো, ব্ল্যাক বোর্ডে বোঝাতে গেলে একটু সুবিধে হতো, আমি মার্ক করে রেখেছি কিছু কিছু ক্ষেত্রে, সেইগুলো থেকে আমি একটু আমার ডায়েরি থেকে আমি একটু বলছি। আচ্ছা, প্রথমে বললাম সদ্যজাত, 0 থেকে 1 বছর বয়স। এই সময় বললাম যে মুখমণ্ডলের দিকে আকৃষ্ট হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের সংবেদন গড়ে ওঠে, বিভিন্ন ধরনের সংবেদন গড়ে ওঠে। আরেকটি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য ছিল রুটিন রিফ্লেক্স, এরা ব্যবহার করে। কখন? পুষ্টি পদার্থের জন্য, পুষ্টির জন্য এরা রুটিন রিফ্লেক্স ব্যবহার করে, খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এইরকম কিছু রয়েছে। তারপরে রয়েছে শৈশব, 2 থেকে 12 বছর বয়স। এই সময় এরা শব্দ উচ্চারণ করতে পারে, এরা কথা বলার চেষ্টা করে, কথা তো ধীরে ধীরে বলবে, 2 বছরে কথা বলতে না পারলেও 12 বছর শেষের দিকে তো সে ফ্লুয়েন্টলি কথা বলতেই পারবে। ধীরে ধীরে এটা কথা বলার তারা সামর্থ্য লাভ করে, উচ্চারণ করতে পারে, এই সময় কথা বলতে পারে, মনের ভাব প্রকাশ করতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। বিভিন্ন ক্ষেত্রে কার্যকারণ বুঝতে চায়, খেলাধুলা করে, খেলাধুলার প্রতি এরা খুব ইচ্ছে প্রকাশ করে, খেলতে চায় খুব। আমরাও যে ছোটোবেলায় আমরাও যে কাটিয়েছি ছোটোবেলায়, এরকম বয়সে তো আমাদের খেলাধুলার প্রতি খুব ন্যাক থাকতো, আমরা খেলতে চাইতাম। খেলা বলতে যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এটা যেমন আছে ছোটোখাটো, এটা শেষের দিকে 12 বছরের কাছাকাছি বা এরকম, কিন্তু প্রথমের দিকে তো এই ফুটবল ক্রিকেটগুলোর ক্ষেত্রে অতটা নয়, তখন ইনডোর পুতুল খেলা, তারপরে রান্না বাসন খেলা, এই ধরনের খেলা কিন্তু আমরাও ছোটোবেলায় খেলে এসেছি। তোমরাও হয়তো জানো যেরকম একটা সময়, সেটা হচ্ছে এইরকম শৈশব, 2 থেকে 12 বছর। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা 13 বছর থেকে 21 বছর, আমি একটু আগেই বলেছিলাম। অ্যাডোলেসেন্স পিরিয়ডটা খুব ভার্স একটা জিনিস, বয়স সন্ধিকাল,
সন্ধিক্ষণ, অর্থাৎ এই শৈশব এবং অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক হচ্ছে না কিন্তু শৈশবটা শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে গেল। শৈশব শেষ হয়ে যাওয়া মানে তার মধ্যে একটা বয়স সন্ধিকালীন ব্যাপার আসছে। অর্থাৎ এই অ্যাডোলেসেন্স পিরিয়ড সম্পর্কে ডিটেলস বোধহয় ক্লাস 8-এ তোমরা পড়েছো। সেখানে বিভিন্ন প্রক্ষোভের টিকাসগুলো সম্পর্কে, আবেগ, কৌতূহল ইত্যাদি রয়েছে। এবারে যদি বৈশিষ্ট্যের কথা বলি কিছু, তাহলে তার বৈশিষ্ট্যের মধ্যে আসছে কিছু শারীরিক বৈশিষ্ট্য, কিছু মানসিক প্রক্ষোভ, এগুলোর মধ্যে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যেমন যেটাকে বলা হয় মুখ্য বৃদ্ধিকাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি প্রশ্ন হয়, মুখ্য বৃদ্ধিকাল বলতে কোন দশাকে বোঝায়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বয়স সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডকেই কিন্তু মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। বোঝা গেল? আচ্ছা, তারপরে এই বয়স সন্ধিকাল সম্পর্কে তোমরা এইটির বইতে পড়েছো, সেইখানে ডিটেলস দেওয়া আছে। এখানে আর না, এখানে কিছু আরেকটু ইম্পর্টেন্ট কিছু কি জিনিস আছে না, গৌণ বৈশিষ্ট্য, যৌন বৈশিষ্ট্য কিন্তু লক্ষণীয় হয় পুরুষ এবং স্ত্রী, মানে বালক এবং বালিকা উভয়ের ক্ষেত্রেই কিছু যৌন বৈশিষ্ট্য লক্ষণীয় হয়, লক্ষ্য করা যায়। এবং বিভিন্ন যৌন অঙ্গেরও গৌণ বৃদ্ধি লক্ষ্য করা যায়। দেহের কিছু সামঞ্জস্যভাবে এরা বৃদ্ধি পেতে থাকে। আর সবচেয়ে আরেকটি ইম্পর্টেন্ট হলো অন্তঃক্ষরা গ্রন্থি বিভিন্ন রকম যে রয়েছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোন, তার প্রভাবে কিছু কিছু ক্ষেত্রে এখানে তার প্রভাবে বালক বালিকা বলবো, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী দেহের মধ্যে কিছু যৌন লক্ষণ প্রকাশিত হয়। যেমন পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন, মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো খরিত হয়, যার ফলে কিন্তু এই যৌন লক্ষণগুলো প্রকাশিত হয়। তারপরে হচ্ছে 22 বছর থেকে 55 বছর বলেছিলাম যে পরিণত দশা। পরিণত দশা হচ্ছে যৌন অঙ্গের পরিপূর্ণ বিকাশ ঘটে। এই সময় এরা প্রাপ্তি ঘটে যায় এবং এদের যে ক্ষমতা অর্জন করে সেটা হচ্ছে শিশু প্রতিপালন এবং শিশু জন্ম এবং শিশুর প্রতিপালনের মধ্য দিয়েই কিন্তু এই দশাটা কাটে মূলত। সর্বশেষ দশা যেটা বলছি, বার্ধক্য দশা, বৃদ্ধকালীন দশা, সেটা ওই 55 বছর থেকেই শুরু হয় এবং আমৃত্যু বলেছিলাম, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এই দশাটা চলতে থাকে। বার্ধক্য দশা মানে বুঝতেই পারছো, বয়স হয়ে গেলে যা হয়। তো এই দশায় স্ত্রী দেহে ঋতুকালীন যে ব্যাপারটা সেটা বন্ধ হতে পারে, মেনোপজ দশা বলা হয় তাকে, অর্থাৎ রজস্রাব বন্ধ হয়, মেনোপজ দশা। মোটামুটি এই দশাটা শুরু হয় স্ত্রীদের ক্ষেত্রে সাধারণত 45 বছর বয়স থেকে এবং পুরুষদের দেহে 55 বছর বয়স থেকে। ধীরে ধীরে এদের ক্ষেত্রে কি হয় না, এদের যে বিভিন্ন শারীরিক যে অঙ্গগুলো রয়েছে, লিভার, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড, এদের কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পায়। কারণ মানুষকে একদিন মারা যেতেই হবে, মৃত্যু তো একদিন হবেই, জরা থাকবেই, বার্ধক্য থাকবেই, কিন্তু অ্যাকিউট কোনো না কোনো কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়, এটাই বাস্তব সত্য। তো সেক্ষেত্রে কোনো কারণ নেই অথচ মারা গেছে সেটাও বলা যাবে না, কারণ মানুষ যখন খুব বৃদ্ধ হয়ে মারাও যায়, অ্যাকিউট টাইপ থাকে কোনো না কোনো ব্যাধি বা রোগ হয়েছে, কিন্তু সেটা অ্যাকিউট হলেও তার সার্বিক কারণ কিন্তু বার্ধক্যজনিত কারণ বয়স হলে একদিন তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, তাদের কার্যকারিতা হ্রাস পেতে পেতে তারপরেই কিন্তু সে একদিন মারা যাবে, এটাই বাস্তব সত্য। তো এইভাবে আমরা বার্ধক্যকে বর্ণনা করতে পারি, ঠিক আছে। তো এক্ষেত্রে হৃৎপিণ্ডে বলতে এই যে হার্ট রেট বেড়ে যায়, প্রেসারের রোগী দেখতে বয়স হলেই যে সমস্ত রোগগুলো হয়, প্রেসার, সুগার, কোলেস্টেরল বৃদ্ধি, হার্টের যে প্রবলেম, হার্টের প্রেসার বৃদ্ধি হয়,
তারপরে লাংসের ক্ষমতা কমতে পারে, একটা ব্রিদিং সমস্যা, শ্বাসক্রিয়া সমস্যা হয়, স্নায়ু তো খুবই সমস্যা, স্মৃতিশক্তি লোপ পায়। আমাদের যে স্মৃতিশক্তির মধ্যে যে কোষগুলো রয়েছে, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, তো সেইগুলো সব নষ্ট হয়ে যায় ধীরে ধীরে, কার্যকারিতা হ্রাস পায়, মনে রাখার ক্ষমতা হ্রাস পায়, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ বয়সকালীন অবস্থায়, এবং সে মনে রাখতে পারে না, কাউকে চিনতে পারে না। এরকম ধীরে ধীরেই কিন্তু মানুষের মধ্যে সর্বশেষ পর্যায়ে ঘটে, তারপরে মৃত্যুবরণ করে। তো এইটা গেল। এরপরে হচ্ছে আরেকটা যেটা বললাম, যে বিভিন্ন ক্ষেত্রে যে হার্টের সমস্যা দেখলাম, যেমন শ্রবণ শক্তিও কমে আসে, দৃষ্টিশক্তি লোপ পায় ধীরে ধীরে, বয়স হলেই এগুলো হয়, অটোমেটিক্যালি হয়। কারোর কোনো চোখে হয়তো রোগ নেই, কিন্তু বয়স হলে সাধারণত দৃষ্টিশক্তি লোপ পায়, এটা বয়সকালীন হয়। চার্লসে কথাটা এসছে 40 থেকে, 40-এর পর থেকে আবার চার্লসে যেমন হয় ধীরে ধীরে। এছাড়াও চোখের কারোর রেটিনার প্রবলেম, কারোর কর্নিয়ার প্রবলেম, কারোর অন্যান্য রোগ হতে পারে বয়সকালীন, যেগুলো চোখের দৃষ্টিশক্তি লোপ পায়, সেখান থেকে আর রিকভারি করা যায় না। তো সেক্ষেত্রে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, স্নায়ু স্মৃতিশক্তি এগুলো লোপ পেয়ে ধীরে ধীরে সে অন্তিম দশায় যেতে থাকে। তো এইরকম 5টি মানব বিকাশের বিভিন্ন দশা সম্পর্কে আলোচনা করলাম। 5টি বিভিন্ন দশার কত বছর পর্যন্ত যে পিরিয়ডটা বললাম, সেই পিরিয়ডটা ভালো করে তোমরা মনে রাখবে, সেই পিরিয়ডটা পরীক্ষায় আসে। এছাড়া আরেকটা যে বললাম, যে প্রত্যেকটি দশার মধ্যে কি কি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, 2-4টি করে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য তোমরা মনে রাখার চেষ্টা করবে। এই গেল মানব বিকাশের বিভিন্ন দশা। আর কয়েকটা ছোট প্রশ্নের জন্য, কিছু অতিরিক্ত প্রশ্নের জন্য বলবো, যেমন বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি, অক্সানোমিটার মনে রাখবে। নেক্সট একটি বলা যেতে পারে যে ক্রেস্কোগ্রাফ কি, ক্রেস্কোগ্রাফ যেটা এজেসি বোর্ডস আবিষ্কৃত একটি যন্ত্র, ক্রেস্কোগ্রাফ। উদ্ভিদের বৃদ্ধির হারকে কি বলে, এফিসিয়েন্সি ইন্ডেক্স মনে রাখবে। এগুলো ছোট ছোট প্রশ্নের জন্য। ঋণাত্মক বৃদ্ধি কাকে বলা হয়, বার্ধক্য, কারণ সেখানে ঋণাত্মক বলতে নেগেটিভ, বার্ধক্য বা জরা। আমরা যদি কার্ভটা লক্ষ্য করি, কার্ভটা দেখানো যাচ্ছে না, বোর্ড নেই বলে, তো কার্ভটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এইরকম একটা কার্ভটা আমি তুলে ধরাচ্ছি একে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা, না দেখা তো যাবে না, উল্টো হচ্ছে না, না কার্ভটা বোঝানো যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড নেই বলে। যদি আমরা এমনি ধরো একটা কার্ভের এই সিগময়েড বলা হয়, এস শেপেড কার্ভ, অর্থাৎ প্রথমের দিকে দেখো বিলম্ব দশা, কম বৃদ্ধি, তারপরে দ্রুত হারে বৃদ্ধি, কার্ভটা উপরে উঠবে, দ্রুত হারে বৃদ্ধি ঘটছে, তারপরে কিন্তু আর বৃদ্ধি ঘটছে না, দ্রুত হারে হচ্ছে না, তখন একটা জায়গায় পয়েন্টে এসে সেটা কমে যাবে, ধীরে ধীরে ঝুঁকে পড়বে। অর্থাৎ সেই ঝুঁকে পড়া অংশটা যে শুরু হলো, সেটা হচ্ছে বার্ধক্য দশা, অর্থাৎ তখন আর বৃদ্ধি হচ্ছে না, বার্ধক্য দশা বলা হচ্ছে, শেষ দশা। তো এরকম এটাকে বলা হয় সিগময়েড কার্ভ বা এস শেপেড কার্ভ। কোষের আয়তন বৃদ্ধিকে বলা হয় অক্সেন্টিক বৃদ্ধি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট প্রশ্ন। কোষের আয়তন বৃদ্ধিকে বলা হয় অক্সেন্টিক বৃদ্ধি, আর কোষের সংখ্যাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ বৃদ্ধি। কোষ বিভাজনের ফলে যখন কোষের সংখ্যা বৃদ্ধি হয়, তখন তাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ বৃদ্ধি। আচ্ছা, সদ্যজাতের মনের ভাব প্রকাশ করা হয় কিভাবে, কান্না, এর উত্তর হবে কান্নার মাধ্যমে। জীবের দ্রুত বৃদ্ধি ঘটে কখন, 0 থেকে 1 বছর বা সদ্যজাত পিরিয়ড। আচ্ছা, সুষম বৃদ্ধিকাল কখন বলা হয়, বয়স সন্ধিকালকে। অ্যাকচুয়ালি দ্রুত হারে বৃদ্ধি ঘটে কিন্তু সদ্যজাত, আবার মুখ্য বৃদ্ধিকাল বলা হচ্ছে বয়স সন্ধিকালকে। বয়স সন্ধিকালই মুখ্য বৃদ্ধি, এবং সেখানে সুষম বৃদ্ধি ঘটে, অর্থাৎ সুষম মানে সমহারে বৃদ্ধি ঘটে। ঠিক আছে। আরেকটি প্রশ্ন হয়, জেরন্টোলজি বলতে কি বোঝো, না বয়োবৃদ্ধিজনিত যে পরিবর্তনগুলো আসে জীবদেহে,
সেই অংশ বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেরন্টোলজি, মনে রাখবে। কিছু সিকোয়েন্স রয়েছে, সিকোয়েন্সগুলো কি কি, ডেভেলপমেন্টের যে সিকোয়েন্স বা বিকাশের যে সিকোয়েন্সগুলো রয়েছে, যেমন প্রোটোপ্লাজমীয় বৃদ্ধি, কোষ বিভাজন, পরিবর্তন, পৃথকীকরণ, জরা, সবগুলোই মোটামুটি একটু একটু আলোচনা করলাম। এখন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যেটা বোধমূলক, আন্ডারস্ট্যান্ড বেসড। তোমরা যদি বৃদ্ধি কী জিনিস জানতে পারো, বিকাশ কী জিনিস জানো, তাহলে তোমরা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে একটা পার্থক্য করতে পারবে। এবং সেই পার্থক্যটা অবশ্যই যে কোনো পার্থক্য লেখার সময় চার্ট করে লিখবে, একদিকে বৈশিষ্ট্য 1 2 3 4 করে, এবং প্রত্যেকটি বৈশিষ্ট্য ধরে ধরে যে দুটো ইস্যু রয়েছে, বৃদ্ধি এবং বিকাশ, বৃদ্ধির মধ্যে কি, বিকাশের মধ্যে কি, এটাকে এইভাবেই কিন্তু পার্থক্য করতে হয়। তো যেমন ধরো বৃদ্ধি বিকাশের পার্থক্য যদি বলা হয়, একটি প্রথম বৈশিষ্ট্য যদি বলি পরিবর্তন, তাহলে কি বলবো না, বৃদ্ধির ক্ষেত্রে পরিমাপগত, বিকাশের ক্ষেত্রে পরিমাপ এবং গুণগত। 2 নম্বর বৈশিষ্ট্য যদি বলি বৈশিষ্ট্য বা ফলাফল, বৃদ্ধির মধ্যে লিখবে বৃদ্ধির ফলে বিকাশ ঘটে, বিকাশের মধ্যে লিখবে বিকাশ হলো বৃদ্ধি এবং বিভেদন এই দুটির সমষ্টি বা যোগফল। 3 নম্বর বৈশিষ্ট্য বলি যদি সময়কাল, বৃদ্ধি জীবনচক্রের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে, বিকাশ সারা জীবন ধরে ঘটে। গ্রাফিক্যাল স্ট্রাকচার যদি বলি, বৃদ্ধির একটা গ্রাফিক্যাল স্ট্রাকচার হয়, যেটা আমি একটু বললাম যে এস শেপেড বা সিগময়েড কার্ভ বলা হয়, এস শেপেড কার্ভ, কিন্তু বিকাশে সেরকম কোনো কার্ভ করা যায় না, ডেভেলপমেন্টে সেরকম কোনো কার্ভ নেই। প্রকৃতি যদি বলি, প্রকৃতি একটু আগেও বললাম যে বৃদ্ধির ক্ষেত্রে কোষ বিভাজন ঘটে এবং কোষের পরিবর্তন ঘটে। কোষ বিভাজন এবং কোষের পরিবর্তন এই দুটো মিলেই কিন্তু বৃদ্ধি। আর বিকাশ, এই কোষ বিভাজন এবং কোষ পরিবর্তন যেটাকে আমরা বৃদ্ধি বললাম, সেই বৃদ্ধির সঙ্গে বিভেদন বা ডিফারেন্সিয়েশন যোগ হবে বা পৃথকীকরণ, এই দুটো নিয়েই হচ্ছে বিকাশ। তো এই হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের একটা তুলনা করা যেতে পারে এইরকমভাবে। তো মোটামুটি প্রায় সব জিনিসই আলোচনা হলো। অতিরিক্ত 2-1টি জিনিস করা যেতে পারে, যেমন ওই বিভেদন নিয়ে, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, তবে এগুলো দরকার, এগুলো উপরে হায়ার লেভেলে আছে, এখানে সেরকম খুব প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। বরং পাশাপাশি কিছু প্রভাবক, যেটা একটা পয়েন্ট আউট করা হয়নি, কিছু বাহ্যিক প্রভাবক রয়েছে, কিছু আভ্যন্তরীণ প্রভাবক বা শর্ত রয়েছে বৃদ্ধির, যেমন এই তাপমাত্রা, আলো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে বাহ্যিক। আর আভ্যন্তরীণ কী হতে পারে, পুষ্টি হতে পারে, জল, উৎসেচক, হরমোন, মহাকর্ষীয় বল, বংশগতি, পরিবেশ, এগুলোর উপর কিছু কিছু আলোকপাত করা যেতে পারে। এগুলো আর ধরে ধরে আলোচনা করছি না, এগুলো একটু দেখে রাখবে তবু এগুলো, কারণ প্রভাবক কী কী প্রশ্ন আসতেই পারে, ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে, মানে এগুলোর উপর নির্ভর করে বৃদ্ধি এবং বিকাশ। যে কোনো একটা আমি একটু বলি, যেমন ধরো প্রভাবক, এই ধরো তাপমাত্রা বা আলো, কিছু গাছ তো রয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে তো এটা আছেই, তাপমাত্রা, আলো, এগুলোর উপর খুব প্রভাব আছে, বৃদ্ধি ব্যাহত হয়, অন্ধকার জায়গায় গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। ঠিক আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনেরও দরকার হয় উদ্ভিদের, কার্বন ডাইঅক্সাইডের দরকার হয়, সালোক সংশ্লেষের সময় যেমন কার্বন ডাইঅক্সাইডের দরকার হয়, তেমনি শ্বসনের সময় তো অক্সিজেনের দরকার হয়, অর্থাৎ দুটোরই দরকার আছে। এবার দুটোই যদি একটা নির্দিষ্ট পরিমাণে না থাকে পরিবেশে, তাহলে এই দুটি কাজই ব্যাহত হবে উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, কাজ ব্যাহত হওয়া মানে তার সার্বিকভাবে তার প্রভাব পড়বে বৃদ্ধির উপর, বিকাশের উপর। আভ্যন্তরীণ কিছু প্রভাবক রয়েছে, যেমন জলই আমাদের জীবন, সে উদ্ভিদ কি আর প্রাণী কি, প্রত্যেকের ক্ষেত্রেই জল অতি প্রয়োজনীয় একটি উপাদান। এগুলোর উপর কিন্তু গাছের বা প্রাণীর বৃদ্ধি নির্ভর করে। উৎসেচক, হরমোন, বংশগতি, এগুলো ছোটো ছোটো অংশ, এগুলো কিন্তু অনেক বড় আলোচনা করা যায়, তবে এখানে আর ডিটেল বিশদ আর করছি না। এগুলো দেখবে বিভিন্ন বইগুলো দেখবে, রেফারেন্স বইও দেখবে তোমরা, বিভিন্ন বইতে পাবে। তো আজকে মোটামুটি আমরা বৃদ্ধি এবং বিকাশ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বৃদ্ধি কি,
বিকাশ কি, বৃদ্ধি বিকাশের সম্পর্ক কি, বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলি কি কি, বিকাশের যে 5টি দশা, সেই দশার যে পিরিয়ড জানতে হবে, এবং প্রত্যেকটি দশার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমরা জানবে। কার্ভ নিয়ে একটু বললাম, এস শেপেড কার্ভ, বৃদ্ধি দশা। আর ছোট ছোট কিছু প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি এর মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের এখানেই উপসংহার টানছি। নেক্সট আলোচনা করা যাবে বংশগতি। এইটুকুই। ধন্যবাদ। তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।